আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? লক্ষ্মীপুর সরকারি কলেজের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই যে যে অবস্থানে থেকে আমার আজকের ক্লাসের সাথে সংযুক্ত হচ্ছ, সবাই অনেক 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 ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আমি খুবই আনন্দিত এবং উৎফুল্লিত, কারণ আজকেই সর্বপ্রথম আমি 2020-21 শিক্ষাবর্ষে তোমরা যারা লক্ষ্মীপুর জেলার সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ লক্ষ্মীপুর সরকারি কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছ, তাদের সামনে ক্লাসে আসার সুযোগ পেয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা দৃষ্টিকোণ থেকে আমি খুবই দুর্ভাগ্যবান, কারণ আমি যে ক্লাস আজকে পরিচালনা করছি এই ক্লাসের সামনে আছে শুধু একটা ক্যামেরা, তোমরা নেই। হ্যাঁ, এটার জন্য আমরা বৈশ্বিক যে মহামারীকালীন সময় সেটাকেই দায়ী করব। তবে এই দৃষ্টিকোণ থেকে তোমরা কলেজ অথরিটিকে, কলেজের অধ্যক্ষ মহোদয়কে তোমরা ধন্যবাদ দিতে কার্পণ্য করবে না। আমাদের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহবুবুল করিম মহোদয়ের যোগ্য নেতৃত্বে তোমরা আজ ভার্চুয়ালি হলেও তোমরা ক্লাস করার সুযোগ পেয়েছ। তাই আমিও আমার ক্লাসের শুরুতেই আমার সেই সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহবুবুল করিম মহোদয়কে আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার বিশ্বাস তোমরা স্যারকে ধন্যবাদ দিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্পূর্ণ নতুন ফরম্যাটে তোমরা এসে ভর্তি হয়েছ, কিন্তু যদি আজ তোমরা আমার সামনে থাকতে তাহলে হয়তো বা এই ক্লাসটা আমরা অনেক প্রাণবন্ত করে উপভোগ করতাম। কিন্তু আমরা এখন আছি সবাই সবার কাছ থেকে যোজন যোজন দূরত্বে, তাই নয় কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা রুটিন অনুযায়ী অবগত আছো। এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ক্লাস পরিচালনা হবে এবং নিশ্চয়ই সেখানে কে ক্লাস পরিচালনা করবেন তারও নাম লেখা ছিল। আমার মনে হয় তোমরা সেটা অবগত আছো। আমার নাম মোহাম্মদ ফিরোজ আলম। আমি প্রভাষক হিসেবে কর্মরত আছি লক্ষ্মীপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগে এবং পাশাপাশি তোমাদের আইসিটি বিষয়ের উপরে ক্লাস পরিচালনা করে আসছি দীর্ঘ 8 বছর থেকে। ওকে, আমার এই ছোট্ট পরিচয় যথেষ্ট, আর কোনো পরিচয়ের প্রয়োজন মনে করি না। তোমরা যদি আমাকে একটু কনফার্ম করো, তোমরা কি আমার কথা স্পষ্টভাবে বুঝতে পারতেছো কিনা? আসলে এক একজন এক এক অবস্থানে থেকে ক্লাসে জয়েন করেছি, তাই সবার কাছে হয়তো শব্দের যে তীব্রতা এটা হয়তো সমান অনুভব হবে না। কেউ যদি ক্লাউডি পরিবেশে থাকো সেক্ষেত্রে তার কাছে একরকম মনে হবে, আর কেউ যদি একেবারে জেন্টেল মুডে থাকো সেক্ষেত্রে তার কাছে একরকম মনে হবে। আমার বিশ্বাস তোমরা আমাকে শুনতে পাচ্ছ। আমি তোমাদের কাছে আহ্বান জানাচ্ছি, তোমরা একটু দয়া করে আমার সাউন্ড ক্লিয়ার কিনা এটা যদি একটু কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি অবগত হব এবং আমি এই মুডেই ক্লাস পরিচালনা করতে পারবো। অলরেডি অনেকেই তোমরা রিপ্লাই করেছো, আমি তোমাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তোমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে একটা বিষয় হচ্ছে আমাদের ইন্টারনেট অপ্রতুলতার যে বিষয়টা, যদিও আমরা 4G এই যে আছি, কিন্তু আসলে আমরা কি প্রকৃত অর্থে 4G নেটওয়ার্ক পাচ্ছি না। এক্ষেত্রে দেখা যায় নেটওয়ার্কের একটু স্পিডের তারতম্যের কারণে হয়তোবা ক্লাসটা কখনো কখনো একটু বিঘ্ন হয়ে যায়। আমি তোমাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করছি, তোমরা বিরক্ত ফিল করবা না। আমাদের আসলে চেষ্টার কোনো ত্রুটি নেই, সত্যিকার কথা বলছি। আমরা তোমাদের জন্য সর্বোচ্চটুকু উজাড় করে চেষ্টা করতেছি কিভাবে তোমাদের কাছে শিক্ষাটাকে পৌঁছানো যায়। সেক্ষেত্রে হয়তো বা আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি আছে, এটা অস্বীকার করার মতো নয়। গত 2টি ক্লাসও তোমরা অনেকে অনেকভাবে কমেন্ট করেছো, তবে আমি একটু সতর্কবাণী তোমাদেরকে দিয়ে দিতে চাই। তোমরা বড় হয়েছো, কলেজ আঙ্গিনায় আছো, তোমাদেরকে কিন্তু একটা বিষয় ভুলে গেলে চলবে না, যে এখানে এমন জায়গায় তুমি কমেন্ট করতেছো যেটা কিন্তু সার্বক্ষণিক মনিটরিং হচ্ছে। তোমরা বাংলাদেশ সরকার যে আইসিটি অ্যাক্ট আছে, আইন আছে, সে আইনে কিন্তু যদি এমন কোনো
প্রীতিকর কোনো মন্তব্য করো সেটা কিন্তু দোষী বলে সাব্যস্ত হবে। তাই আমাদেরকে অবশ্যই তুমি কমেন্ট করবে, কিন্তু গঠনমূলক কমেন্ট করবে। এখানে কোনো বাজে মন্তব্য করবা না প্লিজ। এটা তোমার পার্সোনাল টাইমলাইন নয়, এটা একটা অফিসিয়াল স্পেস। এখানে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে এই মুহূর্তে বাংলাদেশ তথা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার এই ক্লাসটিকে হয়তোবা কেউ যদি দেখতে চায় দেখতে পারবে। তাই আমাদেরকে আমরা নিচু মনের মানুষ হিসেবে পরিচিত করব না। আমরা এমন কোনো মন্তব্য করব না যে মন্তব্যের জন্য আমরা তোমাদের প্রতি কোনো অ্যাকশানে যেতে বাধ্য হই। আশা করি তোমরা বিষয়টা অবগত আছো, অবগত থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে আনন্দিত করতেছে এবং কথা বলার আমার স্পিডটাকে আর একটু বাড়িয়ে দিচ্ছে। আমার বিশ্বাস আমি তোমাদের সাথে যে কয়টি আইসিটি ক্লাস পরিচালনা করব, তোমাদের এমবি বিফলে যাবে না। এমবি আরও কিনে এই ক্লাস করতে তোমার ইচ্ছা হবে, আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিচ্ছি, যদি তুমি একটু মনোযোগ সহকারে শুনো। ওকে, আমি তো প্রথমেই আমার পরিচয় দিয়েছি। দুর্ভাগ্য, আমি আবারও বলছি, তোমাদের পরিচয় আমি নিতে পারতেছি না। তবে হ্যাঁ, তোমাদের জন্য কমেন্ট বক্সটি উন্মুক্ত আছে। অন্তত পক্ষে তুমি এই কমেন্টে তোমার নাম, রোল নাম্বার, বিভাগটুকু উল্লেখ করে দিবে। এটি আমরা হাজিরা হিসেবে কাউন্ট করব। ঠিক আছে কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? তোমরা নিশ্চয়ই আমার সাথে আগামী 40-45 কিংবা 1 ঘন্টা যতক্ষণ আমরা ধৈর্য কুলায় ততক্ষণ থাকবে। কি সবাই থাকবে তো আর সাথে? কারণ তার প্রতিফলন আমি দেখছি। অলরেডি আমরা প্রায় 400 জনের মতো লাইভ ক্লাসে সংযুক্ত হয়েছি। আমার কাছে খুবই আনন্দ বোধ হচ্ছে যে তোমরা আমার ক্লাসের জন্য এতজন সংযুক্ত হচ্ছ। আমি আবারও তোমাদেরকে আশ্বস্ত করতেছি, তোমরা ঠকবে না। একটু ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে কথাগুলো শুনো। ওকে, আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে কথা বলছি, আর অন্য কোনো কথা বলবো না। এখন শুধু বিষয়ের কথা বলবো, কেমন? তো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তোমরা জানো ইন্টারমিডিয়েট পর্যায়ে তোমাদের 13টি পত্রের উপর পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, চূড়ান্ত পরীক্ষায়। তার মধ্যে বিষয় আছে 60টি বিষয়ের মধ্যে বাংলা, ইংরেজি। তোমরা যারা বিজ্ঞান বিভাগে আছো, পদার্থ, রসায়ন, জীব এবং আইসিটি। আর আইসিটি বিষয়টা মানবিক এবং ব্যবসা শিক্ষা এবং বিজ্ঞান বিভাগ প্রত্যেক বিভাগের জন্যই আবশ্যিক, তাই না? তাই আমাদেরকে প্রত্যেকটা বিষয়কে যেভাবে আমরা গুরুত্ব দেব, আইসিটিকেও তার সমানভাবে গুরুত্ব দিতে হবে। এখানে কোনো বিষয়কে তুমি কম গুরুত্ব দেওয়ার কিন্তু সুযোগ নেই। কথা বুঝতে পেরেছ? আমি প্রায়ই বলে থাকি, যদি তোমরা আমার সামনে থাকতে, আমি প্রায়ই বলে থাকি যে এসএসসি লেভেল আর ইন্টারমিডিয়েট লেভেল নট দ্য সেম স্পেস। এখানে হিউজ ডিফারেন্স। তুমি এসএসসি লেভেলে যে পরিশ্রম করে তুমি যে জিপিএ অর্জন করেছো, ইন্টারমিডিয়েট লেভেলে তার চেয়ে বহুগুণ বেশি পরিশ্রম করতে হবে সমান জিপিএ ক্যারি করার জন্য। যদি তার চেয়েও ভালো জিপিএ ক্যারি করতে চাও তাহলে কিন্তু আরও বেশি পরিশ্রম করতে হবে। এখানে পড়া অপুরন্ত, সময় খুবই পুরন্ত, সময় খুবই অল্প, কিন্তু পড়া অনেক বেশি। তাই দেখবে অনেক গোল্ডেন জিপিএধারী স্টুডেন্টও ইন্টারমিডিয়েট পর্যায়ে সমুদ্র অতলে হারিয়ে যায়। আমি আশাবাদী তোমরা সবাই মা বাবার ইচ্ছা পূরণ করার জন্য, নিজের ভবিষ্যৎটাকে ভালো স্ট্যান্ডে দাঁড় করানোর জন্যই লক্ষ্মীপুর সরকারি কলেজে ভর্তি হয়েছ। আমার বিশ্বাস তোমরা সেই ধারাবাহিকতা অব্যাহত রাখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে একটা সুখবর বলি। সুখবরটা কেমন? সুখবর হচ্ছে এটার কোনো দ্বিতীয় পত্র নাই, শুধু একটা মাত্র পত্র। তার মানে এখানে পড়া কম, চাপ কম, সময় কম দিব, বিষয়টা এমন? নো নো নো। হ্যাঁ, বিজ্ঞান বিভাগে যারা আছো আমি তোমাদের উদ্দেশ্যে বলবো, হয়তোবা কারো কাছে আইসিটি বিষয়টা খুব ফানি মনে হবে, খুব সহজ মনে হবে, কিন্তু হয়তোবা মানবিক বিভাগ, আমি স্পেশালি মানবিক বিভাগের জন্যই বলছি, মানবিক বিভাগের হয়তো কারো নিকট এটা একেবারে হিমালয় পর্বত জয় করার মতো দুঃসাধ্য মনে হবে। আর পাশাপাশি ব্যবসা শিক্ষা বাদ পড়ে গিয়েছে, তাই না? তোমরা মিডিয়াম পজিশনে আছো, তোমাদের কারো কাছে টক লাগবে, কারো কাছে ঝাল লাগবে, কারো কাছে মিষ্টি লাগবে। কিন্তু বিষয়টা হচ্ছে কি জানো, 1 পত্র হোক আর 2 পত্র হোক, আইসিটি 2 বছর পরেও তুমি পুঙ্খানুপুঙ্খভাবে শেষ করা কঠিন হবে।
ভয় পাইয়ে দিচ্ছি? ভয় পাইয়ে দিচ্ছি না। আমি তোমাকে এই বিষয়টার প্রতি তোমার মনোযোগ আকর্ষণ করতেছি যে আইসিটি কারো কারোর জন্য গলার মালা হবে, আবার কারো কারোর জন্য বিষ পোড়া হবে। তুমি দেখো সকল বিষয়ে যদি তুমি A+ পেয়ে, আল্লাহ হচ্ছে না করুক, যদি আইসিটিতে খারাপ করো, তোমার কি সেটা কি রেজাল্ট সার্বিকভাবে ভালো হবে? হবে না। ঠিক আছে কি? তাই আইসিটি বিষয়টাকে তোমাকে যথাযথ গুরুত্ব দিয়েই পড়তে হবে। যেটা এক পত্র থাক সেকেন্ড ইয়ারে গিয়ে পড়বো, নো, দিস ইজ নট দ্য পারফেক্ট ডিসিশন ফর ইউ। তোমাকে অবশ্যই বছরের প্রথম থেকে প্রত্যেকটা বিষয় যেরকমভাবে গুরুত্ব দিয়ে এসেছো সেরকমভাবে তোমাকে গুরুত্ব দিতে হবে। আরও সহজ করে বলি, আইসিটি বিষয়ে মাত্র 6টা অধ্যায় আছে। 6টা অধ্যায়, তার মানে তো এটা অনেক সোজা। 6টা অধ্যায় কি বলো, আমি তো 6 সপ্তাহে শেষ করে ফেলবো। ইয়েস, সম্ভব। 6 সপ্তাহে এটা শেষ করা সম্ভব, যদি তুমি সারাদিন আইসিটি পড়া অন্য কিছু না পড়ো, শেষ হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছ? তাহলে 6টা অধ্যায় মাত্র। হ্যাঁ, আমরা এখন আমাদের কলেজের প্রেক্ষাপটে আসি, আমরা কিভাবে তোমাদেরকে এটা পড়াবো। যেহেতু আইসিটি বিষয়ের উপর তোমাদের সাথে আজকে আমার প্রথম ক্লাস, তাই আমি একটু সারসংক্ষেপ তোমাদেরকে একটু উপস্থাপন করব। আমরা মূলত 3 জন এই মুহূর্তে আইসিটি বিষয়ের উপর তোমাদের ক্লাস পরিচালনা করব। তার মধ্যে একজন হচ্ছেন পদার্থবিজ্ঞান বিভাগের সুযোগ্য বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক জনাব ডক্টর মোহাম্মদ মোজাহারুল হক স্যার, যিনি আমার সম্মানিত বিভাগীয় প্রধান। স্যারের ক্লাস তোমরা অনেক উপভোগ করবে। তারপরে আছেন আরেকজন ইয়াং এনার্জেটিক লেকচারার প্রভাষক, যিনি প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক, জনাব সজল চন্দ্র রায়। সজল রায় স্যার, উনার ক্লাসও তোমরা উপভোগ করবে। আর আমি নগণ্য ব্যক্তি তোমাদের সামনে আছি, আমার পরিচয় জানো। আমি চেষ্টা করব তোমাদেরকে আমার মতো করে বিষয়গুলো উপস্থাপন করার জন্য। আশা করি তোমরা সেটা আশ্বস্ত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই 6 পত্রের মধ্যে, তাহলে আমাদের 3 জনের ক্লাস আছে, তোমরা পর্যায়ক্রমে সব ক্লাসই পাবে। কেমন? এখন আসে আমরা প্রথম বর্ষে কি পড়াবো আর দ্বিতীয় বর্ষে কি পড়াবো। আমাদের বর্তমান যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসে প্রথম বর্ষে আমরা 4টা অধ্যায় পড়াবো। তার মধ্যে তোমাদের মাঝখান দিয়ে একটা কথা বলে রাখি, তোমাদের যে বইয়ের নাম আমি আমার ক্লাসের শেষে এটা উপস্থাপন করবো, এখন বলবো না। তাই সবাইকে দয়া করে ক্লাসের শেষ পর্যন্ত আমার সাথে সংযুক্ত থাকবে, এই আশাবাদ আমি ব্যক্ত করি। কেমন? এখন আসো, আমরা প্রথম বর্ষে আমরা 4টা অধ্যায় পড়াই, আর দ্বিতীয় বর্ষে যে 2টা অধ্যায় থাকবে সেগুলোর সহ পূর্ব পাঠের পূর্ণ আলোচনা। তার মানে দ্বিতীয় বর্ষে পুরো বই। কথা কি বুঝতে পেরেছ? তাই যা পড়ার সময় পাবে সেটা কিন্তু প্রথম বর্ষেই। কথা বুঝতে পেরেছ? এখন আসো, আমাদের কোন 4টা অধ্যায় আমরা পড়াবো প্রথম বর্ষে। বেসিক্যালি আমাদের বইয়ের প্রথম থেকে 4টা অধ্যায় আমরা প্রথম বর্ষে পড়াই। এখন প্রথম অধ্যায়ের নাম হচ্ছে তোমার বিশ্বগ্রাম বাংলাদেশ প্রেক্ষিত। বিশ্বগ্রামের উপরে একটা অধ্যায় আছে এখানে, ঠিক আছে। তারপরে আছে তোমার দ্বিতীয় অধ্যায় হচ্ছে ডেটা কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। এরপরে তোমার তৃতীয় অধ্যায় হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল লজিক, এই অধ্যায়। তারপরে আছে চতুর্থ অধ্যায় ওয়েব পেজ ডিজাইন এবং HTML পরিচিতি। অত্যন্ত সুপার ডুপার হিট একটা অধ্যায়। তুমি ওয়েবসাইট বানাই ফেলতে পারবা, তবে পুরোপুরি পারবা না, কিছু প্রাথমিক ধারণা পাবা এই অধ্যায় পড়লে। আরও ইম্পর্টেন্ট আরেকটা অধ্যায় আছে, পঞ্চম অধ্যায়, যেটার নাম হচ্ছে সি প্রোগ্রামিং, প্রোগ্রামের ভাষা ও সি প্রোগ্রামিং। এটা দিয়ে তুমি এই ভাষাটা জানলে তুমি সফটওয়্যার বানাই ফেলতে পারবা। তার মানে বুঝো কত গুরুত্বপূর্ণ। এবং আরেকটা আছে তোমার ষষ্ঠ অধ্যায় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। হ্যাঁ, এটাও আমাদের সফটওয়্যারের যেমন ব্যবহৃত হবে, ওয়েবসাইট তৈরিতে এটা সমান প্রয়োগ আছে। তো যাই হোক, এগুলো লাস্টের 2টা অধ্যায়, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় আমরা প্রথম বর্ষে আলোচনা করব না, এগুলো আলোচনা করব আমরা দ্বিতীয় বর্ষে। কেমন? আর এখন আমরা যে 4টা অধ্যায়ের কথা বলেছি, প্রথম অধ্যায় তারপর আছে আমাদের দ্বিতীয় অধ্যায়, এরপর আছে তৃতীয় অধ্যায়, তারপর আছে চতুর্থ অধ্যায়। অধ্যায়গুলোর নামগুলো আমি লিখলাম না, তোমাদের নাম বলে দিয়েছি, এবং বই যখন হাতে নিবে সবগুলো অধ্যায়ের নাম তোমরা বুঝতে পারবে, সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি বোর্ডে লেখাটা কি স্পষ্ট বুঝতে পারতেছ? একটু প্লিজ কমেন্ট করবে, তাহলে আমি হয়তো বা পজিশনটা যেটা আছে সেটাই
কন্টিনিউ করব। একটু যদি কমেন্ট করো যে আমার বোর্ডে যে লেখাটুকু আছে এটা কি তোমরা স্পষ্ট বুঝতে পারতেছো কিনা। ওকে, থ্যাংক ইউ এমডি রাকিব হাসান, তারপরে মারুফ হাওলাদার, আবরার ফাহাদ, আরিফ হোসেন হৃদয়, মোহাম্মদ জাহিদুল ইসলাম, তানহা ইসলাম, জহুরুল জুরিয়া জিহানা, সরি স্পেলিং ভুল হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, শাহরিয়ার আলী, জয় কুমার কুরি, আরও অসংখ্য 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 অনেকেই আছো, সবার নাম পড়ে এখন শেষ করতে পারবো না, এখানে অনেক আছো, প্রায় 450 আছে এই মুহূর্তে লাইভে, তাই সবার নাম পড়তে চাইলে ক্লাস শেষ হয়ে যাবে। আমি আমার একটু মূল কথায় আসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর মধ্য থেকে প্রথম অধ্যায়টা তুলনামূলকভাবে অনেকের কাছে সহজ মনে হয়, কারণ এটা একেবারে সোজা বাংলা ভাষায় লেখা, এখানে কোনো অঙ্ক নাই, এখানে কোনো সার্কিট নাই, এখানে কোনো সূত্র নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র কিছু জিনিসের প্রযুক্তি সম্পর্কে ধারণা নেওয়া। কিন্তু একটু ওয়ার্নিং দিয়ে রাখছি, এই সহজটাকে বেশি সহজ মনে করা যাবে না। এখান থেকে যে প্রশ্ন আসবে সেটা অ্যান্সার করেও তুমি কিন্তু ফুল নাম্বার ক্যারি করতে পারবে যদি তুমি যথোপযুক্তভাবে লেখো। আমার বিশ্বাস আমাদের সবার ক্লাস যদি তোমরা ধারাবাহিকভাবে ফলো করো তাহলে দেখবে এই জায়গাগুলো তোমাদের কাছে খুব সহজ মনে হবে। আইসিটি তোমার কাছে অন্যতম একটা সহজ বিষয় হিসেবে পরিগণিত হবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় অধ্যায়টা তুলনামূলকভাবে অনেক বড় অধ্যায়, অনেক বড়, ঠিক আছে। এখান থেকে বোর্ডে বিভিন্ন আমি একটু প্রশ্নের প্যাটার্ন নিয়ে একটু পরে যাচ্ছি, অনেক বড় একটা অধ্যায়। তৃতীয় অধ্যায়টাও অনেক বড়, অনেক বড়, কিন্তু চতুর্থ অধ্যায়টা তুলনামূলকভাবে ছোট আছে। হ্যাঁ, এখানে যে কন্টেন্ট আছে সারা জীবন পড়েও শেষ করতে পারবে না ওয়েব পেজ ডিজাইন নিয়ে, না আমাদের কারিকুলাম অনুযায়ী, আমাদের সিলেবাস অনুযায়ী যতটুকু আছে ততটুকু পড়তে বেশি সময় লাগবে না, ততটুকুই যথেষ্ট। তাই আমি এটাকে ছোট হিসেবে ধরবো। তাহলে আমাদের মূলত এই দুইটা অন্যতম বড় অধ্যায় আছে প্রথম বর্ষের সিলেবাসে। তাই আমরা যখন পড়ব এই দুইটা অধ্যায়তে একটু বেশি ক্লাস বা একটু বেশি সময় আমাদেরকে দিতে হবে। কেমন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আজকে যে অধ্যায় নিয়ে পড়বো সেটা একটু পরে যাচ্ছি, যেহেতু তোমাদের সাথে প্রথম ক্লাস। আমি বেসিক্যালি প্রথম ক্লাসে পড়াই না, প্রথম ক্লাসে তোমাদের সুখ দুঃখ আমি শুনি, আমার সুখ দুঃখ তোমাদেরকে বলি, কিন্তু এখন তো শুধু আমিই বলতেছি, তোমাদের সুখ দুঃখ সরাসরি শোনার সুযোগ নেই। হয়তো তোমরা কেউ কেউ কমেন্ট করে কিছু কিছু অভিব্যক্তি প্রকাশ করতেছো, অনেকে অনেক পজিটিভলি কমেন্ট করেছো, সবাই আজকে কেউ নেগেটিভ কমেন্ট করো নাই, এবং সেক্ষেত্রে আমার মনে হচ্ছে আমি তোমার এরপরে কি পড়াবো সেটা আমি একটু পরে যাচ্ছি। আগে আমি তোমাদের আইসিটি বিষয় কিভাবে তুমি পরীক্ষায় অবতীর্ণ হবে সেই বিষয় নিয়ে একটু কথা বলবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু আমাকে ফলো করো, আমার কথাগুলোকে একটু গুরুত্ব দিয়ে শুনো। লক্ষ্য করো, আমাদের যথারীতি সৃজনশীল প্রশ্ন হবে এবং যথারীতি তোমার এমসিকিউ প্রশ্ন হবে। খেয়াল করো, তাহলে দুই প্যাটার্নের প্রশ্নে তুমি পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। এইখানে মোট নম্বর হচ্ছে তোমার 100, মোট নাম্বার কত? 100। আর এখানে থিওরি যেটা তুমি পরীক্ষা দিবে এটা হলো 75, 100 নম্বর, আচ্ছা এটা এখানে লিখলাম না, 75 নম্বর। আর ব্যবহারিক হচ্ছে তোমার 25 নম্বর। ওকে, আমার মনে হয় কথাগুলো বুঝতে পারতেছো কেমন। এখন আসো, আমি এই থিওরি যে 25 নম্বর, এই 25 নম্বর নিয়ে আমি আগে একটু কথা বলবো। এই 25 নম্বরে সৃজনশীলে এখানে হলো 50 নম্বর, আর এমসিকিউতে হলো তোমার 25 নম্বর। এ হলো কত? 75 নম্বর। তাহলে সৃজনশীলে তুমি 50 নম্বরের পরীক্ষা অবতীর্ণ হবে, এমসিকিউতে তুমি কত নম্বরের প্রশ্নে? 25 নম্বরের প্রশ্নে অবতীর্ণ হবে। এখন আসো, এই সৃজনশীলের মধ্যে তোমার 8টি প্রশ্ন থাকবে, 8টি প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাকে উত্তর করতে হবে যে কোনো 5টি। 8টি থাকবে, যে কোনো 5টি
5টি উত্তর করতে হবে, উত্তর করতে হবে। খেয়াল করো, থাকবে কতটি প্রশ্ন? 8টি। উত্তর করতে হবে কতটি? 5টি। তাহলে একটাতে কত করে? একটাতে তোমার 5, 10, 50, একটাতে 10 করে তোমার অ্যান্সার নির্ধারিত আছে। তোমরা জানো সৃজনশীল পদ্ধতিতে তোমরা ক্লাস 6 থেকেই তোমরা সেরকম প্রস্তুতি নিয়ে এসেছো। আমার মনে হয় সৃজনশীল নিয়ে তোমাদের কথা বলার প্রয়োজন হবে না, কারণ তোমরা জানো প্রত্যেক 10 নম্বরের মধ্যে জ্ঞানমূলক 1 নাম্বার, অনুধাবনমূলক 2 নাম্বার, প্রয়োগমূলক 3 নাম্বার এবং উচ্চতর দক্ষতামূলক 4 নাম্বার। এই হচ্ছে 10 নম্বরের হিসাব। এটা নিয়ে আমার এখানে আলোচনার প্রয়োজন মনে করি না। তারপর লক্ষ্য করো, এখন আসো, শুরুতেই বলেছিলাম আমাদের অধ্যায় কয়টি? 6টি। 6টি থেকে প্রশ্ন আসবে কয়টি? 8টি। দেখো, ও প্রশ্নের চেয়েও অধ্যায় কম, তার পড়া কম। আসলেও পড়া কমই বলবো আমি, পড়া কম। যদি তুমি পড়ো তাহলে কম, আর না পড়লে তো এটা শেষ নাই। তাহলে এখন তার মানে 6টা অধ্যায় থেকে 6 সেট প্রশ্ন আসবেই। এটা গুল্লি মিস আছে, এটার মিস নাই। ঠিক কথাটা এরকমভাবে বলা যায় তো, যে 6টা প্রশ্ন, 6টা অধ্যায় থেকে 6টা প্রশ্ন আসবেই। এমন কোনো অধ্যায় নাই যেখান থেকে প্রশ্ন আসবে না। প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন আসবে, প্রত্যেকটা অধ্যায় থেকে আসবে। তারপর আবার বোনাসও আসবে, কোনো কোনো অধ্যায় থেকে 2 সেট হবে। কারণ ওই যে 6 অধ্যায় থেকে যদি 6 সেট করা তাহলে হলো আরও 2 সেট থাকে। সেই 2 সেটের জন্য তোমার 2টা নির্দিষ্ট অধ্যায়কে বেছে নিবে। ওই যে আমি মুছে ফেলেছি, শুরুতেই বলেছিলাম সবচেয়ে বড় অধ্যায়, দ্বিতীয় অধ্যায় সবচেয়ে বড়, তৃতীয় অধ্যায় সবচেয়ে বড়, আরেকটা অধ্যায় আছে সবচেয়ে বড়, সেটা হচ্ছে তোমার 5ম অধ্যায়, অর্থাৎ প্রোগ্রামের ভাষা ও সি প্রোগ্রাম। এই অধ্যায়টাও বড়। 3টা বড় অধ্যায় আছে। এই 3টা বড় অধ্যায় থেকে যে কোনো 2টা থেকে 2টা করে প্রশ্ন বেশি আসবে। কোন 2টা থেকে আসবে এটা কিন্তু আমি এখন তোমাকে গ্যারান্টি সহকারে বলতে পারবো না। তবে একটা অধ্যায় গ্যারান্টি সহকারে বলে দেই, সেটা হচ্ছে 3য় অধ্যায় থেকে 2 সেট প্রশ্ন পাবাই। পরীক্ষায় এটা কখনো মিস হয় না। 3য় অধ্যায় থেকে 2, তার মানে 6 অধ্যায়ের মধ্যে এখন আসো তুমি কোন অধ্যায়কে বেশি গুরুত্ব দিবে? কোন অধ্যায়? 3য় অধ্যায়। কেন? কারণ এখান থেকে 2 সেট সৃজনশীল পাবাই। তাহলে 3য় অধ্যায়টাকে যদি তুমি এমনভাবে পড়ো যে এটার আনাসে কানাসে, চোরা গলি, সোজা গলি, ভদ্র গলি, অভদ্র গলি, যা বলি না কেন, সকল গলিতে যদি তুমি হাঁটার অভিজ্ঞতা থাকে, তাহলে যে প্রশ্নই আসুক না কেন সেই প্রশ্নই তুমি আনসার করতে সক্ষম হবে। আমার কথাটা গল্প উপন্যাসের কথার মতো মনে হচ্ছে না, আমি একেবারে বাস্তবমুখী কথা বলতেছি। আমি তোমাদেরকে পাঠদান করতে যাওয়া যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটাই তোমার সামনে এখন উপস্থাপন করছি। তাই 3য় অধ্যায় থেকে নিশ্চিত থেকে 2 সেট প্রশ্ন আসবে। আর 1 সেট প্রশ্ন হয়তো বা 2য় অধ্যায় থেকে দেয়, নতুবা 5ম অধ্যায় থেকে দেয়। আমার মনে হয় এখন তুমি নিশ্চিত হয়ে গেছো যে কি। আর আরেকটু কথা বলে রাখি, যেহেতু আমাদের প্রথম বর্ষে আমরা 4 অধ্যায় দিয়েছি, প্রথম বর্ষে প্রত্যেকটা অধ্যায় থেকে 2 সেট করে প্রশ্ন দেব। প্রথম অধ্যায় 2 সেট, দ্বিতীয় অধ্যায় 2 সেট, তৃতীয় অধ্যায় 2 সেট এবং কি 4র্থ অধ্যায় 2 সেট। তার মানে 8 সেট আমার প্রশ্ন তখন আমরা দিতে পারবো। ওকে, এখন আসো আমাদের তাহলে প্রশ্নের হিসেব নিকাশ গেলে এখন আছে এমসিকিউ। এমসিকিউ তো সৃজনশীল তোমরা অংশগ্রহণ করে এসেছো। প্রত্যেকটা অধ্যায় থেকে এভারেজ 6 অধ্যায়, তারপর 4, 6, 24। হ্যাঁ, 4, 6, 24। এই জায়গায় কিন্তু একটু ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়। এত বড় বড় অধ্যায়, সেখান থেকে 60টা প্রশ্ন করতে হয় মাত্র এমসিকিউ। এই 60টা প্রশ্ন করাটা যিনি প্রশ্নকর্তা তার জন্য খুবই টাফ সিলেকশন হয়ে যায়, খুবই টাফ হয়ে যায়। কারণ এত হট টপিক আছে সেগুলোর মধ্যে, সেখান থেকে কোন টপিক বাদ দিয়ে কোন টপিক থেকে প্রশ্ন করবে এটা কিন্তু একটু কঠিন হয়ে যায় যিনি প্রশ্নকর্তা তার জন্য। তাহলে তুমি ধরে রাখো প্রত্যেকটা অধ্যায় থেকে এভারেজে কি 4টা করে এমসিকিউ প্রশ্ন হবে এবং যে কোনো এক অধ্যায় থেকে একটা বোনাস আসবে, কারণ 25টা মিলাতে হবে। তো যে কোনো বড় একটা অধ্যায় থেকে একটা প্রশ্ন হতে পারে। এটা কোন অধ্যায় থেকে দিবে এটা ভাই বলা মুশকিল। কেমন? আমার মনে হয় আমরা প্রশ্নের প্যাটার্ন নিয়ে যে 75 নাম্বারের হিসেব, সেই 75 নাম্বারের হিসেব আমি দিয়ে ফেললাম। আমি তোমাকে একটু সুখবর দেই। সেটা কেমন? ধরো এই যে 50, আমি দীর্ঘ 2-3 বছর বা বোর্ডের গোপনীয় কাজগুলোর সাথে জড়িত, হেড এক্সামিনার কিংবা এক্সামিনার এইসব কাজগুলোর সাথে জড়িত, যে ছোট্ট অভিজ্ঞতা যেটা দেখেছি
সেক্ষেত্রে আমি দেখেছি যে বহু স্টুডেন্ট 50-50 পেয়ে যাচ্ছে, বহু স্টুডেন্ট। তাহলে তুমি যদি একটু ধারাবাহিকভাবে একটু গুছিয়ে আমাদের ক্লাসগুলোকে ফলো করে আমরা কিভাবে তোমাকে কোন জায়গায় গুরুত্ব দিতে বলতেছি সেটা যদি একটু তুমি দেখো, তাহলে দেখবে তোমার কাছে আইসিটিটা অন্যান্য বিষয়ের তুলনায় অনেক সহজে তুমি A+ ক্যারি করতে পারবে। আমি প্রথমে বলেছিলাম আইসিটিটা ফুলের মালার মতো তোমার গলায় আসবে, অথবা গলার কাঁটা হিসেবে তোমার গলায় আসতে পারে। তাহলে ওই যে বললাম ফুলের মালা কখন হবে, আশা করি তোমরা এটা ক্যালকুলেশন করে নিতে পারবে। এরপরে আসো ব্যবহারিক 25 নাম্বার। এখন যারা সায়েন্স স্টুডেন্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলো তো তোমার প্র্যাকটিক্যাল আছে, পাশাপাশি আইসিটিতেও প্র্যাকটিক্যাল আছে। আর যারা তোমরা ব্যবসায় শিক্ষা শাখার আছো কিংবা মানবিক বিভাগের আছো, তোমাদের শুধু একটা বিষয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হয়। তবে এই পরীক্ষা নিয়ে আমি ফর্মালি কিছু বলবো না, কারণ এটা বেসিক্যালি আসলে আমাদের প্রস্তুতি আছে, আমাদের ল্যাব আছে খুবই সুবৃহৎ। এক একটা ল্যাবে 30-40টা করে কম্পিউটার আমাদের আছে, 3টা আইসিটি ল্যাব আছে আমাদের অত্যন্ত সুপরিসরে। তোমরা নিশ্চয়ই ওই যে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে আমরা কিছু স্থির চিত্র দেখিয়েছিলাম, সেখানে দেখতে পেয়েছো খুবই সুন্দর। ল্যাবে ঢুকলে তোমার বেরোতে ইচ্ছা করবে না, এত সুন্দর পরিবেশ। হ্যাঁ, তো এই পরিবেশে তোমাকে যখন আমরা সুযোগ পাই আমরা তোমাদেরকে সেখানে নিব, কিছু শেখানোর চেষ্টা করব। এখন আমি সেটা নিয়ে কথা বলছি না। ধরে নাও এখানে 25-এ তুমি ভালো নাম্বারই ক্যারি করতে পারবা, যে মোটামুটি প্র্যাকটিস করবে পারবে সে পুরো নাম্বারই পাবে, আর বাকিটা এখন বলছি না। এরপরে আসুন আমাদের তাহলে মোটামুটিভাবে আমি যে পুরো আইসিটি বিষয়ের উপর একটা সম্যক ধারণা আমি তোমাকে এখন দিয়ে দিলাম। এখন ধরো তুমি যদি এখন তোমার মনের ভিতরে একটা ক্যালকুলেশন তৈরি হচ্ছে যে আসলে আইসিটি বিষয় কোন অধ্যায় কি গুরুত্ব আছে, কোন অধ্যায় কীভাবে পড়তে হবে, কি আসবে এখান থেকে, আমার মনে একটা ধারণা পেয়েছো কি পেয়েছো না? আচ্ছা, আমি তো অনেকক্ষণ যাবত একটানা বক বক করে যাচ্ছি, তোমরা কি আমাকে ফলো করতেছো? আমার কথা কি বুঝতেছো? অনেকে অনেক মন্তব্য করেছে, আমি সব মন্তব্য এখন এই লাইভ চলাকালীন পড়ে শেষ করতে পারবো না, আমি দুঃখ প্রকাশ করছি। আমি ইনশাল্লাহ আশাবাদ ব্যক্ত করছি আমি পরে এই মন্তব্যগুলো রিপ্লাই দেব। তোমরা প্লিজ আমাকে সেভাবে একটু সুযোগ দিবে, কারণ এত কমেন্ট আসতেছে, আমি সব কমেন্ট পড়ে আসলে মূল কথা বলতে পারবো না। তো যাই হোক, আমার মনে হয় তোমরা আমাকে বুঝেছো। আমি যা বুঝাতে চেয়েছি এই কোর্সটার উপরে একটা ভয়ভীতি দূর করে দিয়েছি। এখন হলো শুধু পড়ালেখা আর পড়ালেখা। কি কতক্ষণ লাগবে আইসিটি শেষ করতে? একটু কনফিডেন্ট লাগতেছে? শোনো, মনোবল বাড়াতে হবে যে আমিই পারবো, তাহলে দেখবে পারবা। আর যদি মানবিক বিভাগের শিক্ষার্থীদের বলছি, তোমরা যদি এটা মনে করো বাইরে আইসিটি বিষয় আমার জন্য আসে নাই, এটা আসছে সায়েন্সের পোলাপাইনের জন্য, তাহলে তুমি জীবনও এখানে পাস করতে পারবে না। আই এম গ্যারান্টেড। আমাদের এখনো, আমি তোমাকে একটু সত্য কথা বলি, এখনো আমাদের এভারেজে পাশের হার যদি আমরা বিবেচনা করি, বোর্ডের মানবিক বিভাগে পাশের হার আইসিটিতে ফেল করে 50% থেকে 60% ফেল করে এখন। তাহলে আমাদের এত চেষ্টার পরও কেন ফেল করে? ওই যে প্রথমেই তো মনের মধ্যে একটা ট্যাবলেট গিলে ফেলছে। কি ট্যাবলেট? আরে ভাই, আইসিটি তো আমার জন্য আসে নাই, এটা কার জন্য আসছে? এটা আসছে সায়েন্সের মাথা যাদের আছে তাদের জন্য। কিন্তু না, আইসিটি সবার জন্য। গভর্নমেন্ট এটাকে অত্যন্ত যাচাই বাছাই করে সবার জন্য কমন করেছে। তুমি যদি এটাকে অন্য দিকে ঠেলে দাও, এটা তোমার ব্যর্থতা, আর তোমার ব্যর্থতার দায় অন্য কেউ নেবে না, আমার প্রতিষ্ঠান নেবে না, আমি নেব না। কারণ আমার ক্লাসের প্রমাণ আছে, আমি ক্লাসে যা গল্প গুজব করবো, আমি ক্লাসে পড়াবো, তোমাকে বোঝানোর চেষ্টা করব। ওকে, এখন আসো একটু পড়াই। এখন আসো, বলো তোমাদের কাছ থেকেই তোমরা এবার বলো, প্রথম 4 অধ্যায়ের মধ্যে আমি কোন অধ্যায় পড়াবো? যে অধ্যায় বলবে সেই অধ্যায় পড়াবো। কমেন্ট করো প্লিজ, তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে যে কমেন্ট সবচেয়ে বেশি যেখানে যাবে সেই অধ্যায় নিয়ে কথা বলবো। বইয়ের নামের কথা বলেছিলাম, বই আমার ক্লাসের শেষ প্রান্তে আমি বইয়ের কথা বলবো, এটা আকর্ষণ রেখে দিলাম। প্লিজ তোমাদের কাছ থেকে কমেন্ট আশা করছি। অলরেডি কমেন্ট করেছো ইফতিখার আহমেদ, 3য় অধ্যায়। আরো কমেন্ট চাই। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি বুঝবো তোমরা আমার সাথে আছো, আমাকে শুনতেছো, মনোযোগ দিচ্ছ। হ্যাঁ, আরো কমেন্ট আসছে। সাকিব আল হাসান, 3য় অধ্যায়। MS মিম্মি
পজিটিভ কমেন্ট করার জন্য তোমাকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ তোমাকে। মাইশা থার্ড চ্যাপ্টার, রফিউল হাসান থার্ড চ্যাপ্টার, সাকিব আল হাসান আবারও থার্ড চ্যাপ্টার, সব থার্ড চ্যাপ্টার। এই একজন পেয়েছি, সিঙ্কু, আমি দুঃখিত তোমার নামটা আমি এই মুহূর্তে স্পেলিং করতে পারছি না, চ্যাপ্টার 1 বলেছো তুমি। আর তারপরে আমার শ্রদ্ধেয় মোজারুল হক স্যার, নিশ্চয়ই আমি জানি স্যারের আমাদের মেয়ে তুল্য, সন্তান তুল্য, ওনার সন্তান ভর্তি হয়েছে, নিশ্চয়ই ও কমেন্ট করেছো। মাহফুজা ইয়াসমিন থার্ড স্যার। আমার মনে হয় আমি আর সময় নষ্ট করার দরকার নেই, তোমরা মনে হয় এই যে সবার পজিটিভ চেঞ্জ চলে এসেছে, কোনটাতে লাভ বেশি? হ্যাঁ, পরিশ্রম কম লাভ বেশি, কোনটা? তৃতীয় অধ্যায়, তাই না? কারণ এখান থেকে এটা যদি ভালো করে পড়াইতে পারি, পড়তে পারো, বুঝতে পারো, তাহলে 2 সেট প্রশ্ন, 2 সেট মানে কত নাম্বার? 20 নাম্বার। আর এমসিকিউ কয়টা? 60টা, তাহলে কত? 24 নাম্বার এক অধ্যায় থেকে। তো 75 24 তো তুমি এক অধ্যায় থেকে কেড়ে নিয়ে যাবা বাকিগুলা। ওকে, আমি গণতান্ত্রিক প্রক্রিয়া যাচ্ছি, তাহলে আমি শুরু তৃতীয় অধ্যায় নিয়ে কথা বলবো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করে আমার সাথে থাকার জন্য। আমরা যখন আইসিটির প্র্যাকটিক্যাল পরীক্ষা নেই, সেখানে ভাইবা জিজ্ঞেস করি। হ্যাঁ, তো বেশিরভাগ প্রশ্ন আমাদের সন্তান তো, তোমরা আমাদের শিক্ষার্থী, আমাদের সন্তান তুল্য, সেক্ষেত্রে আমরা তো তোমাদেরকে জটিল প্রশ্ন করে তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য সেখানে যাই না। তো সেক্ষেত্রে সহজ একটা প্রশ্ন করি, কমন, এটা পারলে ভিতরে যাই। যে ধরো একটা অধ্যায়ের নাম বললাম, যে প্রথম অধ্যায়ের নাম বলো, দ্বিতীয় অধ্যায়ের নাম বলো, তৃতীয় অধ্যায়ের নাম বলো। নামটা যদি বলতে না পারো, তাহলে আসলে তোমার প্রতি একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গি চলে আসে। তারপরে ধরো আইসিটি, হ্যাঁ, আইসিটি আমরা পুরো নাম হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি। তো এই শব্দটার মিনিং জিজ্ঞেস করি, দুর্ভাগ্যজনক হলো সত্য, 50%-এর বেশি স্টুডেন্ট এই স্পেলিংটা ভুল করো, এটার ইলাবোরেশনটা ভুল করো। সবাই খুব কনফিডেন্টলি বলে কি জানো? ইন্টারন্যাশনাল কমিউনিকেশন সেন্টার টেকনোলজি। আমিও ভুল করতেছি, এই ইন্টারন্যাশনাল কমিউনিকেশন টেকনোলজি, সবাই এই কথা বলো। তখন এমন মেজাজ গরম হয়। আমার সম্পর্কে যারা টুকটাক জানো তারা জানো, ক্লাসে কিন্তু আমি মোটামুটি একটু আদর যত্ন করি, ঠিক আছে? আমার ক্লাসে ফাঁকি ঝুঁকি দেওয়ার সম্ভাবনা একটু কমই থাকে। এখন তো আমি তোমাদেরকে আই কন্ট্যাক্ট করাতে পারতেছি না। আমার ক্লাস হলে তুমি আমার চোখের দিকে তাকায় থাকতে হবে, কোনো লজ্জাবোধ নাই। আমার চোখের দিকে, আমি যেদিকে মুভমেন্ট করবো আমার দিকে তাকায় থাকতে হবে, ঠিক আছে? কিন্তু এখন তো সেই সুযোগ নাই, এখন তাকায় থাকবো ক্যামেরার দিকে, ক্যামেরা না, তোমার মোবাইলের স্ক্রিনের দিকে। তো যাই হোক, তাহলে আইসিটি যদি ভুল করো, কেউ উচ্চারণ করেছো, তা আগাম বলে রাখছি, তার কিন্তু রক্ষা নাই। আইসিটি কি? ইন্টারন্যাশনাল কমিউনিকেশন টেকনোলজি বলা যাবে না। এটা কি? তথ্য। তথ্য তার মানে কি? ইনফরমেশন। কি? ইনফরমেশন। এরপরে সিতে কি? কমিউনিকেশন। তারপর টিতে কি? টেকনোলজি। তাহলে ইনফরমেশন অ্যান্ড, ওই যে বাংলা যদি বলো ও, এই অ্যান্ড ব্যবহারও আমরা কিন্তু অনেক কার্পণ্য করি। কেউ বলে ইনফরমেশন, কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি। আরে ভাই, এটা কি সঠিক উচ্চারণ হয়েছে? হয় নাই তো। তুমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তার মানে কি? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আমার বিশ্বাস যে 470 জন এখন আমার লাইভে আসো, এর 470 জন আজরাইল সামনে আসলো এটা ভুলবা না। আজরাইল বলতে পরীক্ষা যখন নিব আর কি, তখন। আমি একটু রূপকভাবে বলছি, তোমরা আবার বিষয়টাকে আবার নেগেটিভলি নিও না, ঠিক আছে? তাহলে আইসিটির পূর্ণরূপ কি বলবো? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ওকে, আশা করি একটা জিনিস তোমাদেরকে শিখাইতে পেরেছি। এবার আসো আমরা তৃতীয় অধ্যায় নিয়ে কথা বলবো। তৃতীয় অধ্যায়টার নাম হচ্ছে তোমার সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল লজিক। সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল লজিক।
এই হচ্ছে অধ্যায়টার নাম। আশা করি সবাই এই নামটা মনে রাখবে। এখানে দেখো পুরো অধ্যায়টা দুইটা পার্টে বিভক্ত। কয়টা পার্টে? দুইটা পার্টে বিভক্ত। একটা হচ্ছে তোমার সংখ্যা পদ্ধতি, এই একটা পার্ট, আর একটা পার্ট হচ্ছে ডিজিটাল লজিক, এই আর একটা পার্ট। তাহলে দুইটা পার্টে পুরো অধ্যায়টা বিভক্ত, যে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল লজিক। এখন ওই যে বললাম যে 2 সেট প্রশ্ন হবে এই অধ্যায় থেকে, এই 2 জায়গা দেখা না, একদম জায়গা দেখা দিচ্ছে, এই জায়গা থেকে প্রশ্ন হবে। এই প্রথম এই অংশ থেকে 1 সেট প্রশ্ন হবে, আর এই অংশ থেকে 1 সেট প্রশ্ন হবে, একেবারে গ্যারান্টেড। এই 2 জায়গা থেকে 2 সেট প্রশ্ন আসবেই। পড়ার সময় কি পাবা না পাবা আর সেটা বুঝে একটু পড়লে পড়াটার প্রতি আগ্রহ জন্মাবে। এরপরে খেয়াল করো সংখ্যা পদ্ধতি ডিজিটাল। এখন আমরা শুরুতে ডিজিটাল লজিক নিয়ে কথা বলবো না, আমরা আগে সংখ্যা পদ্ধতির যে আলোচনা আছে এটা নিয়ে আমরা একটু কথা বলবো। তো শুরুতেই, এখন তোমরা তো আছো দূরে, যদি বলি যে সংখ্যা এবং অঙ্ক এই দুইটা বিষয় কি আমরা পার্থক্য বুঝি? আমরা কিন্তু অনেকেই এখানে একটা কমন মিস্টেক করি। আমরা যদি বলি যে মনে করো 1 কি, যদি বলি একটা সংখ্যা বলো 1 একটা সংখ্যা, আবার দেখা যায় 10ও একটা সংখ্যা বলি, কিন্তু আসলে আমাদের বলা জানা এবং বুঝার মধ্যে একটু ভিন্নতা আছে, একটু ভুল আছে। তাই আমরা যারা এখন আমার এই কথাগুলো শুনবে, আমার বিশ্বাস তোমরা পরবর্তী জীবনে কখনো এই মিস্টেকটুকু করবা না যে সবাই ভুল করে আমি করব। নো, আমরা এখন শিখতেছি, জানতেছি, জেনে ভুল করা যাবে না, না জেনে ভুল করলে সেটা এক হিসেব। কেমন? এখন আসো, আমি 2টা শব্দ লিখি, একটা হচ্ছে নাম্বার এবং আর একটা হচ্ছে ডিজিট। ওকে, এখন এই নাম্বার এবং ডিজিট, তুমি যদি বলি যে নাম্বার অর্থ কি, তুমি বলবা সংখ্যা, আর ডিজিট অর্থ কি, এটা হচ্ছে কি অঙ্ক। তাহলে এখানেও 2টা ভিন্ন শব্দ, অবশ্যই 2টা ভিন্ন অর্থ মিন করবে, নাম্বার এবং কি ডিজিট। অঙ্ক বলতে হচ্ছে তোমার 0 থেকে 9 পর্যন্ত। আমাদের ছোটবেলা আমি যদি জিজ্ঞেস করি, তুমি এই পর্যন্ত 10টা ক্লাস পড়ালেখা করে এসেছো, কয়টা অঙ্ক শিখে এসেছো? মাত্র 10টা অঙ্ক শিখে এসেছো, মাত্র 10টা। এখন এই কথা বললে অনেকে আবার তেলে বেগুনে রেগে যেতে পারে, কি বলেন? আমি এক এক শ্রেণীতে পুরো একটা বই অঙ্ক করে এসেছি। আমরা সেখানেও ভুল করি, অঙ্ক বই, আমরা অঙ্ক প্রাইভেট পড়তে যাই, অঙ্ক ক্লাসে যাই, এই বলি সেই বলি। আসলে কি অঙ্ক কিছু করা যাবে না। অঙ্ক ইট ইজ দ্য সিম্বল, ওয়ান কাইন্ড অফ সিম্বল, একটা চিহ্ন, একটা প্রতীক হচ্ছে অঙ্ক। অঙ্ক কিছু করার নাই। আমরা আসলে বইয়ের নাম কিন্তু অঙ্ক না, বইয়ের নাম ছিল কি গণিত, তাই না? গণিত নাম ছিল, কিন্তু আমরা এখনো সেটা ভুল করি, আমরাও ভুল করি, কমন মিস্টেকস। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসে তাহলে 0 থেকে অঙ্ক। আমরা ছোটবেলা থেকে মাত্র 10টা অঙ্ক শিখেছি, 0 থেকে 9 পর্যন্ত। এখানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 10টা অঙ্ক শিখেছি মাত্র। আর সংখ্যা আনলিমিটেড, ইনফিনিটিভ সংখ্যা। এই অঙ্কগুলোকে ব্যবহার করে করে একটার পাশে একটা, সামনে একটা, পিছনে একটা, এরকম যুক্ত করে 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 দিয়ে আমরা ইউনিক একেবারে ইনফিনিটিভ আইটেমের সংখ্যা গঠন করতে পারি, তাই না? তাহলে অঙ্ক আর সংখ্যা কি এক জিনিস? হ্যাঁ, অঙ্ক দিয়ে সংখ্যা গঠিত হয়, দিস ইজ কারেক্ট, বাট অঙ্ক আর সংখ্যা এক নয়। তাহলে অঙ্ক যদি আসে, অঙ্ক কি? অঙ্ক ইংরেজি কি? ডিজিট। এখন ধরো আমরা আবার আরেক জায়গায় কিন্তু ঠিকই সঠিক বলি, আমরা বলি যে আমাদের মোবাইল নাম্বার কয় ডিজিটের, আমরা কিন্তু এটা বলি, আমাদের মোবাইল নাম্বার মানে কি? সংখ্যা। তাহলে মোবাইল সংখ্যা, সংখ্যা হলে এটার মধ্যে আবার বলি কয় ডিজিট, ডিজিট মানে কি? অঙ্ক। তাহলে আমরা বলি যে 11 ডিজিট, তাই না? তাহলে অঙ্ক এবং সংখ্যা সম্পূর্ণ ভিন্ন প্যাটার্ন। তাহলে আমার যে বিষয়টা সংখ্যা পদ্ধতি, তাহলে নিশ্চয়ই আমাকে সংখ্যার কিছু যে অ্যানালাইসিস, সেই অ্যানালাইসিসটাই আমার এই অধ্যায়ের মুখ্য বিষয়। হ্যাঁ, ছোটবেলায় শিখে এসেছ একটা পদ্ধতির হিসাব নিকাশ, যার নাম হচ্ছে দশমিক পদ্ধতি, ইংরেজি যদি বলে ডেসিমাল সিস্টেম, ঠিক আছে? কিন্তু আমরা এই লেভেলে একটু বড় ক্লাসে উঠছি না, এই লেভেলে আমরা আরো নতুন 3টা পদ্ধতি শিখব। তাহলে মোট আমরা কয়টা শিখবো? 4টা, ডেসিমাল, বাইনারি, হেক্সাডেসিমাল অ্যান্ড অক্টাল। কয়টা? 4টা পদ্ধতি। তার আগে একটু হিস্ট্রি আছে, আমি একটু হিস্ট্রিটা জেনে নিই। সংখ্যা পদ্ধতি বেসিক্যালি 2 ধরনের, একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম এবং আরেকটি হচ্ছে নন পজিশনাল
নাম্বার সিস্টেম। তাহলে কয় ধরনের? দুই ধরনের, একটা হলো পজিশনাল আর একটা হচ্ছে কি নন পজিশনাল। তো পজিশনাল কি আর নন পজিশনাল কি একটু খেয়াল করি। ধরো আমি এখানে লিখলাম 1 2 3, এটা একটা কি সংখ্যা 123। তুমি যদি এখানে 1 এর অবস্থান চেঞ্জ করে দাও, এটার মান পরিবর্তন হয়ে গেছে, এটার মানও কিন্তু পরিবর্তন হয়ে গেছে, কিন্তু ডিজিটগুলো তো আগেরগুলোই আছে, আগেরগুলো আছে না? 1 2 3 আর 2 3 1, এখানে প্রথমে 1 ছিল আর এখানে 1টা শেষে দিয়ে গেছে, অর্থাৎ প্রত্যেকটা ডিজিটের অবস্থান চেঞ্জ করে দিয়েছি। অবস্থান চেঞ্জ করে দেওয়ার কারণে নাম্বারের ভ্যালুটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখানেও একই অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা, বাট এই সংখ্যার ভ্যালু আর এই সংখ্যার ভ্যালু কিন্তু সেম নয়। আবার ধরো আরেকটা হিসেবে উদাহরণ দেই, রোমান পদ্ধতি, তোমরা এটা জানো নিশ্চয়ই। বা আমি এইভাবে দিতে পারি। ওকে, খেয়াল করো, এখানে যদি দেখো রোমান পদ্ধতিটা এক্স ইজ ভ্যালু কত 10, ভি ইজ ভ্যালু কত 5 অ্যান্ড আই ইজ ভ্যালু কত 1। এখন তিনটের সংখ্যাতেই আমার একই রকম ডিজিট আমি ব্যবহার করেছি। এই একই রকম ডিজিট ব্যবহার করে আমি দেখলাম যে এখানে ধরো এখানে একের যে ভ্যালু, একের যে পজিশন, একের পজিশন হচ্ছে 1 শতক মানে 100। এগুলো তোমরা জানো, আমি নিজের ক্লাসের ম্যাথ করাচ্ছি না, আমি জাস্ট আমার এখানে একটু লাগবে সেটা আমি তোমার সামনে উপস্থাপন করছি। তাহলে এখানে একের ভ্যালু কত 1 শতক, আর এখানে একের ভ্যালু কত 1 একক। বাট এখানে এক্স এর ভ্যালু কত 10, এখানে এক্স এর ভ্যালু কত 10, এখানে এক্স এর ভ্যালু কত 10। এখন ধরো একই ব্যক্তি, আমি তোমার সামনে তোমার অ্যাজ এ টিচার, আবার আমি একই ব্যক্তি আরেকজনের কাছে সাধারণ মানুষ। আমি একই ব্যক্তি, আমি যখন দায়িত্বে চেয়ারে বসবো তখন আমার একটা পজিশন, আবার আমি একই ব্যক্তি যখন ওই দায়িত্ব থেকে অব্যাহতি দিব, ওই দায়িত্ব এক্সপায়ার হয়ে যাবে, তখন আমি আবার সাধারণ মানুষ। কথা বোঝে নাই? তাহলে পজিশনের কারণে মানুষের ভ্যালুর পরিবর্তন হয়। ঠিক একই রকম অঙ্কের ক্ষেত্রেও, সংখ্যার ক্ষেত্রেও পজিশনের কারণে ভ্যালুর পরিবর্তন। এখন ধরো এই ভ্যালুর এখানে যে অঙ্কগুলো ব্যবহৃত হয়েছে আর এখানে যে অঙ্কগুলো ব্যবহৃত হয়েছে, দুই জায়গায় কিন্তু পজিশনগত পরিবর্তন হওয়ার ফলে এক জায়গায় মান পরিবর্তন হয়ে গেছে, এক জায়গায় কিন্তু মান পরিবর্তন হয় নাই। দ্যাট মিনস একটা পজিশনাল নাম্বার সিস্টেম এবং আরেকটি হচ্ছে কি নন পজিশনাল নাম্বার সিস্টেম। ইজ ইট ক্লিয়ার? এখন ধরো এখানে একের ভ্যালু 100 আর এখানে একের ভ্যালু কত একক 1, এখানে 100, এখানে কত 1। তাহলে আমার এটা পজিশনের কারণে তার মানের পরিবর্তন হয়েছে, তাহলে দিস ইজ পজিশনাল নাম্বার। বাট এখানে আসো, এক্স এর ভ্যালু 10, এখানে এক্স এর ভ্যালু 10, এখানে এক্স এর ভ্যালু 10, পজিশন চেঞ্জ হওয়ার পরেও কিন্তু সে একই মান ক্যারি করতেছে। হ্যাঁ, সংখ্যার মান ভিন্ন হবে, সেটা আমি আলোচনা করছি না, আমি পজিশন নিয়ে কথা বলছি। পজিশনের কারণে মানের পরিবর্তন হওয়াটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর পজিশন পরিবর্তনে মানের পরিবর্তন না হওয়াটা হচ্ছে কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, আমাদের বর্তমানে যে গাণিতিক প্রক্রিয়া আছে বা যে হিসাব নিকাশ আছে, এই হিসাব নিকাশের মধ্যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির ব্যবহারটা খুবই লিমিটেড। আমরা যারা ওই যে রোমান পদ্ধতিটা এখনো ব্যবহার করি, টালি পদ্ধতি, টালি পরিসংখ্যান করার সময় ব্যবহার করো, এটা এখনো ব্যবহার করি আমরা। আরও আছে প্রাচীন হায়ারোগ্লিফিক ছিল, মেয়ন পদ্ধতি ছিল, এগুলো এখন মানে বিলুপ্ত, এগুলো এখন ব্যবহার হয় না। তাই নন পজিশনালটা ব্যবহার সীমিত, এটা নিয়ে আমার এই অধ্যায়ে পড়ালেখাও নাই, চাপ কমাই দিলাম। আমার মূলত পড়ালেখা হচ্ছে কি নিয়ে, পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে। এবং এই পজিশনাল সংখ্যা পদ্ধতিতে আমার 4টা পদ্ধতি শিখবো, তার মধ্যে একটা আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি, এটা হলো ডেসিমাল, দ্যাট মিনস দশমিক, তারপরে হলো বাইনারি, তারপরে হলো অক্টাল, তারপরে হলো কি হেক্সাডেসিমাল। আমরা এখন এই 4টা পদ্ধতির সাথে পরিচিত হব। কি ক্লাস কি কন্টিনিউ করব? তোমাদের আবার এমবি, আবার তো অনেকে লেখো এমবি শেষ, এমবি টাকা দেন, এই দেন সেই দেন, কত কমেন্ট দেখি, মাথা হেট হয়ে যায় সব কমেন্ট দেখলে। কথা বুঝছো? কি এখন কি কন্টিনিউ করব? তোমরা যদি বলো কন্টিনিউ করবো, না হলে শেষ করব। ভালো লাগতেছে? বিরক্ত লাগে নাই তো? বিরক্ত লাগলে বন্ধ করে দেবো।
বুঝে বলতেছো তো? সবাই দেখে জি স্যার বলতেছ। হ্যাঁ, সত্যি ভালো লাগতেছে কথা? ঠিক আছে, তাহলে আমারও ভালো লাগতেছে। ওকে, তাহলে আর একটু কথা বলবো। হ্যাঁ, তাহলে একটা হলো আমার ডেসিমাল, আর একটা হলো বাইনারি, আর একটা হলো অক্টাল, আর একটা হলো হেক্সাডেসিমাল। ওকে, আমাদের এই অধ্যায় মূলত প্রধান যে জানার বিষয় 4টা পদ্ধতি আমরা খুব পুঙ্খানুপুঙ্খভাবে জানবো, এমনভাবে জানবো যাতে এখান থেকে যে টাইপের প্রশ্ন আসুক আমরা অ্যান্সার করতে পারি। ওকে, আজকে যদি 10-15 মিনিট আর একটু সময় দাও তাহলে আশা করি এই জায়গা শেষ হয়ে যাবে। ওকে, খেয়াল করো। ডেসিমাল এটা তো বলেছিলাম আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি, আমাদের পরিচিত সংখ্যা পদ্ধতি, তাই না? তাহলে সেক্ষেত্রে এটা হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। কয়টা অঙ্ক, কয়টা ডিজিট? তুমি গুনে গুনে দেখো, 10টা ডিজিট। এই 0, 1, 2, 3 এভাবে গুনে দেখো কয়টা অঙ্ক আছে, 10টি। ওকে, এবার আসো বাইনারি, 0 আর 1। সবচাইতে সহজ, সবচাইতে ছোট, তাই না? 0 আর 1 মাত্র কয়টা অঙ্ক, 2টা অঙ্ক, অর্থাৎ এখানে হলো 2টি। আচ্ছা, তারপর হচ্ছে অক্টাল। অক্টালে হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7। তার মানে এখানে আছে কয়টি, 8টি। গুণে দেখবে। আচ্ছা, হেক্সাডেসিমাল, এখানে হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আবার যে লেখা শুরু করেছি অসুবিধা নেই, 10, 11, 12, 13 লিখে ফেলি না, থামতে হবে। এবার আসেন এ বি সি ডি ই এফ, এই গুণে দেখো এখানে আছে 16টি। এখানে 0 থেকে 9 পর্যন্ত 10টি, এ থেকে এফ পর্যন্ত 6টি, মোট কতটি, 16টি। এখন তুমি বলবে যে সব জায়গাতে তো 0, 1, 2, 0, 1, 2, 0, 1, 2 আছে, শুধু বাইনারিতে কি নাই, 0 আর 1, আর অন্যগুলোতে এখানেও তোমার 7 পর্যন্ত আছে, এখানেও তো 9 পর্যন্তই আছে, এই জন্যই তার নাম ডেসিমাল আছে কিন্তু সাথে, হেক্সা ডেসিমাল। ওকে, এখন আসো আমাদেরকে যদি আমি সংজ্ঞা দেই যে ডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। আচ্ছা, আর একটু ক্লিয়ার করি, এই যে 4টা পদ্ধতি আমি তোমাদের সামনে উপস্থাপন করছি, এই 4টা পদ্ধতির মধ্যে সবচেয়ে বেশি অঙ্ক কার মধ্যে আছে, ইউনিক বেশি অঙ্ক, হেক্সাডেসিমাল। কতটি, 16টি। তারপরে বেশি কার কাছে, ডেসিমালের কাছে। তারপরে বেশি অক্টালের কাছে। সবচেয়ে কম হচ্ছে কে, বাইনারি। ঠিক আছে, এখন আসো এখানে আমাদের একটা মানে সংখ্যা পদ্ধতি বুঝতে হলে আমাকে সংখ্যা পদ্ধতির ভিত্তি বুঝতে হবে, বেসিস। একটা নতুন শব্দ বলতেছি, বেসিস, যার বাংলা নাম হচ্ছে ভিত্তি। সংজ্ঞা আসবে জ্ঞানমূলক প্রশ্নে, সংখ্যা পদ্ধতির ভিত্তি কাকে বলে, বেসিস কাকে বলে। ভিত্তিটা কি, ভিত্তিটাকে আরো সহজ ভাষায় যদি আমি বলি, প্রত্যেকটি সংখ্যা পদ্ধতিতে কয়টি ইউনিক অঙ্ক আছে সেটাই হচ্ছে তার ভিত্তি। মানে কয়টি অদ্বিতীয় অঙ্ক আছে যার একটার চেহারা আর একটা চেহারার সাথে মিলবে না। এখন ধরো এখানে 0, 1, একটা চেহারার সাথে একটা চেহারার মিল আছে, সব ইউনিক, সব ইউনিক, তাই না? তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যে ডেসিমেল নাম্বার সিস্টেমের বেসিস কত, সবাই হাত তুলে বলো কত, 10, তাই না? যদি বলি যে বাইনারির বেসিস কত, 2। যদি বলি যে অক্টালের বেসিস কত, 8। যদি বলি যে হেক্সাডেসিমালের বেসিস কত, 16। কি পারবা না, সহজ না পড়া? তাহলে বেসিস কি, ভিত্তি কি, সংজ্ঞা যদি বলি, পরীক্ষা যদি দেই, লিখতে পারবা? আমি আবার একটু রিপ্লাই করছি যে কোন সংখ্যা পদ্ধতিতে যতটি অদ্বিতীয় অঙ্ক ব্যবহৃত হয় তার মানকে সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে। যতটি, এখন ধরো এখানে গুণে দেখো 16টি, তবে 16 হচ্ছে এই পদ্ধতির ভিত্তি।
তারপরে এখানে ভিত্তিগত 8, এখানে ভিত্তি 2, এখানে ভিত্তিগত 10। এখন শোনো, ভিত্তি জানাটা খুবই গুরুত্বপূর্ণ, তা না হলে আগামী ক্লাস থেকে কিছুই করতে পারবা না। আমরা যখন কনভার্স করবো একটা পদ্ধতি থেকে আরেকটা পদ্ধতিতে, একটা পদ্ধতির মানকে আরেকটা পদ্ধতিতে রূপান্তর করব, কনভার্ট করব, সেক্ষেত্রে কিন্তু আমার ভিত্তিটা জানা এসেনশিয়াল। এই ভিত্তি ভুল করা যাবে না। শুধু তাই নয়, পরীক্ষায় এমসিকিউ প্রশ্নে আসবে, সিকিউতে আসবে ভিত্তি কি। এখন ধর আমি যখন ক্লাসে বলি কোনটা এমসিকিউতে আসবে, কোনটা সিকিউ, কোনটা প্রয়োগমূলকে আসবে, উচ্চতর দক্ষতামূলক, এই কথাগুলোকে যদি কেউ নোট করে পড়ার সময় যদি ওই জায়গাটা একটু গুরুত্ব দেয়, দেখবে সে মনে হবে যেন প্রশ্ন আমিই করেছি। আমি আমার অভ্যন্তরীণ পরীক্ষার কথা বলছি না, ফাইনাল পরীক্ষার কথা বলছি, বোর্ড পরীক্ষার কথা বলছি। তাই প্রশ্ন যেই করুক, তুমি যদি সঠিকভাবে বিষয়টাকে গ্রহণ করো যে কোন জায়গায় কিভাবে প্রশ্ন হবে, তাহলে যথেষ্ট পারবে। আচ্ছা, এরপরে আসুন, তাহলে ভিত্তির জানার প্রয়োজনটা কেন? ভিত্তি সংখ্যা পদ্ধতির রূপান্তর করার জন্য ভিত্তি জানা দরকার। এবং কোন সংখ্যা পদ্ধতিতে কয়টি অদ্বিতীয় অঙ্ক আছে ভিত্তি দিয়ে তা প্রকাশ পায়। এখন হেক্সাডেসিমেলের ভিত্তি 16, তার মানে এখানে কয়টি অঙ্ক আছে? 16টি অঙ্ক আছে। তারপরে যদি বলি যে অক্টালের ভিত্তি 8, এখানে কয়টি অঙ্ক আছে? 8টি। যদি বলি যে হেক্সাডেসিমেলের ভিত্তি 10, এখানে কয়টি অঙ্ক আছে? 10টি অঙ্ক আছে। কি পারবো? ওকে, তাহলে আমরা এই ভিত্তি জানলাম আজকে। হ্যাঁ, এখন আসো আরো একটু 2-3 মিনিট সময় নেব, বেশি না। আমরা যদি না, অনেক হয়ে গেছে, আজকে আর কন্টিনিউ করব না, ঠিক আছে? প্রথম দিনে এত পড়াইলে আবার তোমরা বলবা স্যার তো কোনো ফাঁকি ঝুঁকি দিবে না, তাই আজকে আর পড়াবো না। আগামী ক্লাসের জন্য অপেক্ষায় থাকবো। আগামী ক্লাস, একটা ক্লাসেই কেউ যদি ওই ক্লাস মিস করো, জীবনে অনেক কিছু হারাবা। টাকা দিয়ে পরে সেগুলো সব জিনিস টাকা দিয়ে কেনা যায় না। পরে প্রাইভেটে যাবা, এখানে যাবা, সেখানে যাবা, দরকার নাই। তুমি সংখ্যা পদ্ধতি আমি যেভাবে পড়াবো, আমি তোমাকে একেবারে আশ্বস্ত করতেছি, তুমি যদি আমার ক্লাসটা ফলো করো, প্রাইভেট লাগবে না। কথা ক্লিয়ার? ওকে, এখন একটু বই পুস্তকের কথায় আসি। আসলে তোমরা জানো তথ্য যোগাযোগ প্রযুক্তির উপরে এবার বই এনসিটিবি অর্থাৎ আমাদের জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড আছে, সে পাঠ্যপুস্তক বোর্ড এবার বই নির্ধারণ করেছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের যেমন বাংলা ইংরেজি বোর্ড বই আছে, তেমনি আইসিটিরও বোর্ড বই আছে। অবশ্যই বোর্ড বই সবাইকে সাথে রাখতে হবে, কিন্তু আরও বেশি জানতে হবে, আরও বেশি আমাদের পড়ার প্রয়োজন হবে। সেক্ষেত্রে আমরা সাপোর্টিং আরও একাধিক বই পড়ব। আমি আবারও বলছি, যদি তুমি শুধু পাশের জন্য পড়ো সেটা একরকম, আর যদি তুমি ভালো কিছু জানার জন্য, ভালো রেজাল্টের জন্য পড়ো, সেটা হবে আরেক রকম। সেটা একটু বেশি পরিশ্রম করতে হবে, বই পুস্তক একটু বেশি ঘাটাঘাটি করতে হবে, ঠিক আছে? কি এনসিটিভি অনুমোদিত বই আছে, আইসিটির উপরে প্রায় 20-25টা বই আছে। সব বই কেনাও সম্ভব নয়, সব বই পড়াও সম্ভব নয়। তোমরা বোর্ডেরটা কিনবে সেটা তোমাদের ব্যক্তিগত বিষয়। আর আমরা বোর্ড বইয়ের পাশাপাশি যেটা ফলো করব, আমরা 2টা বই ফলো করব। 1 নম্বরে তোমার ফরহাদ মঞ্জুর স্যারের যে বইটা আছে, এই বইটা সবাই কিনবে, ফরহাদ মঞ্জুর। এবং 2 নম্বরে আরেকটা বই কিনবে, সেটা হচ্ছে তোমার লেকচার পাবলিকেশনের বইটা, প্রকাশ কুমার রায় স্যারের বইটা। এই 2টা বই ফলো করবে। তবে সবাই যদি যারা কেউ একটা কিনো, সেক্ষেত্রে প্রথম বইটা কিনে ফেলো। কি নাম বলেছিলাম? ফরহাদ মঞ্জুর। হ্যাঁ, ওটা সম্ভবত অনুপম বা কাজল ব্রাদার্সের যে বইটা। তো আমার মনে হয় আমরা আজকে আর আলোচনা কন্টিনিউ করছি না, আমরা এই পর্যন্ত রাখছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং রুটিন অনুযায়ী পরবর্তী ক্লাসগুলো উপভোগ করো। তোমার মেন্টালিটির বিষয়, তুমি যদি মনে করো যে নেট খারাপ, আটকে যায়, এই হয়, সাউন্ড বুঝি না, সব ঠিক আছে, তারপরে তোমার ক্লাস করতে হবে, তুমি এগুলো বুঝে নিতে হবে, ঠিক আছে? সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।